দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়নেম রোজ লাখি। পর্ব সংখ্যা ৬৬ এবং ৬৭। সকাল ঠিক ৮টা বাজে। সূর্য দেখা তখনও মেলেনি। কিছুক্ষণ আগে একবার দেখা মিলেছিল ওর। মেঘের আড়ালে আবার কয়েক সেকেন্ডের জন্য উকি দেয়, আবার লুকিয়ে পড়ে। চারদিকে কুয়াশায় মুড়িয়ে আছে। অতিথিরা আসছে শহর থেকে। আগামীকাল মায়ের বিয়ে। বাড়ির ভেতরে এবং বাইরে দু জায়গায় রান্নার আয়োজন চলছে। এত এত অতিথির সাথে সমস্ত অনুগাচর। বিয়ে উপলক্ষে অনুচর আরও বাড়িয়ে দিয়েছে আমজাদ চৌধুরী। গ্রাম এবং শহরে তার কিছু পরিচিত প্রশাসনের লোকে নিমন্ত্রণ করেছে। ওনারা আগামীকাল আসবে। কেউ কেউ আজই এসেছে। আমজাদ চৌধুরী মায়ের বিয়ের আয়োজনে কোনো প্রকার ত্রুটি রাখতে চান না। বাড়িতে সাজানো থেকে শুরু করে মেয়েকে সাজানো অবধি তার একমাত্র কন্যা মায়া, তাকে যেভাবে হোক খুব ধুমধাম করে বিয়ে দিচ্ছেন তিনি। গ্রামের সমস্ত লোক শুধু তাকিয়ে আছে। গ্রামবাসীদের দেখা এই প্রথম রাজকীয়ভাবে বিয়ের আয়োজন চলছে আলিমনগর জুড়ে। তার এর আগে এমন আয়োজন দেখেনি। কেউ কেউ বলে এরকম উৎসব কখনোই দেখেনি। উঠানে হইচই। ঘুম ভাঙে মীরের। ভোর ৬টার দিকে ছাদ থেকে ফিরে এসে চোখ বুজেছিল। মাত্র ঘুম ভাঙায় রাগ উঠল তার। ঘরের দরজাটা হাট করে খোলা। তাকালো বাইরে। শব্দ হচ্ছে বাতাসে, কানে বিচ্ছে যেন সব কিছু। চোখ টিপ টিপ করে মেলে তাকালো। আহিরের একটি বই হাতে পায়চারি করতে দেখলো। মীর তার দিকে বিরক্ত হয়ে তাকালো। গতকাল থেকে আদমরা মানুষের মতো আচরণ করছে, যা মীরের কাছে মোটেও ভালো লাগছে না। সে কম্বলে ছেড়ে উঠে পড়ল। পরনে শুধু সেন্ডো গেঞ্জি, বালিশের পাশে রাখা শার্ট পরে নিল। তীব্র শীত থাকলেও তাকে যেন খুব একটা শীত ছুঁতে পারল না। খাট থেকে নেমে আহিরকে লক্ষ্য করলো। আমরা একটু পর বের হব। কোথায়? আহির বইয়ের পাতায় চোখ রেখে প্রশ্ন করলো। যেতে যেতে বলবো। এখন চল নাস্তা করে আসি। আমি পরে খাবো, তুই যা। মীর আহিরকে জোর করলো না। সে হাত মুখ ধুয়ে বৈঠকখানায় বসে। বৈঠকখানায় বসে আছে আমজাদ, থমাস, গ্রামের কিছু মুরব্বীরা, সাথে প্রশাসনের লোক। আমজাদ ওনাদের সাথে কথা বললেন। মীর গিয়ে আশেপাশে সোফায় বসলেন। বসার ধরন দেখে যে কেউ বলবে বৈঠকের মূল বক্তব্য যেন সে রাখতে এসেছে। ঘাড় ঘুরিয়ে একবার রান্নার দিকে তাকালো। শালুক সহ অনেকেই কাজ করছে। শালুকের হাতে চা। শেফালির দিকে পাঠালো তা। নাস্তাও হাজির হয় বৈঠকখানা। অতিথিসহ আমজাদ, থমাস ওনাদের নাস্তা দিলেন। শালুক এই নাস্তার প্লেট, এক কাপ চা নিয়ে মীরের কাছে গেল। তার পাশে বসে। মীরের চোখে দুটো মাত্রাতিরিক্ত লাল। তা দেখে শালুক বলল, চোখ লাল কেন রে বাপ? রাতে নিশ্চয়ই ঘুমাসনি? কতবার বারণ করেছি, রাত জাগবি না বলে শালুক নিজের হাতে মীরকে খাইয়ে দিতে শুরু করে। মীর কিছু বলল না। ভাবতে লাগলো গতকাল রাতের কথা। জয়ন্তন বোধহয় এখনও শালুককে কিছু বলেনি। বললে ভীষণ লজ্জায় পড়বে মীর। মীর যে কোনো কারণেই শালুকের সামনে লজ্জাবোধ হতে চায় না। শালুক লোকমা মীরের দিকে দিচ্ছে। সে বাচ্চাদের মতো কোনো প্রক্রিয়া ছাড়াই হা করে নিচ্ছে। একটু পর সিঁড়ি বেয়ে নেমে আসতে গেল জয়ন্তন বেগমকে। গতকাল রাতে তাকে সতর্ক করতে পারেনি। এখন একটু আদৌ ভয় লাগছে শালুকের জন্য। বলতে গেলে ভয়ের মাত্রা বেশি। শালুক মীরের হাবভাব দেখে বললেন, তোর কি গলায় সমস্যা? কেন ছোট মা, কথা বলছিস না কেন? খাচ্ছিলাম যে। বাবা, আমার ছেলে ভদ্র হলো কবে? অভদ্র কবে ছিলাম? তোমার মেয়েও আমাকে অভদ্র বলে। শালুক হাসলেন। তিনি যত্ন করে মীরকে খাওয়াচ্ছেন। দৃষ্টি যেন থমাসনের দিকে। তিনি শালুক এবং মীরকে দেখে হাসলো। মীর শালুককে পেয়ে যেন তার মাকে পেয়ে গেছে। তবে এতে তার আক্ষেপ হচ্ছে না, বরং খুশি হচ্ছে তিনি। তার ছেলেটা ছোটবেলা থেকেই মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত। আজ তার মায়ের প্রতিচ্ছবি হিসেবে যেন শালুককে পেয়েছে। উনি আড়ালে মীরের চোখ সরালেন। মীর থমাসের চাহনি লক্ষ্য করেছিল এতক্ষণ। মুখ তুলে খাবারটা গিলে শালুকের দিকে চেয়ে নত চোখে বলল, ছোট মা, একটা কথা বলবো? বল। শালুকের চোখ প্লেটে। মীর গলা পরিষ্কার করে ঢোক গিল। আমার বাবা, এই যে থমাসন আছে না, ওনার স্ত্রী নেই, মানে আমার মা নেই। তুমি আমার মা, তাই না? এটা নতুন কি? তোর মা চলে যাওয়ার পর তোকে তো কোলে পিঠে করে আমি মানুষ করেছি। হঠাৎ এই কথা কেন? আসলে কোলে পিঠে মানুষ করেছি এ কথা আসলে অন্যরকম। আসলে ছোট মা, তুমি অনেক সুন্দরী নারী। আমার বাবা তো একাকী আছেন। ওনার ছেলেকে তুমি তোমার করে নিয়েছ। বলেছি এখন যদি ওনার ছেলের বাবাকেও যদি তুমি আপন করে নিতে, বলে মীর পুনরায় ঢোক গিলল। এরপর সামনে থাকা গ্লাসের জলটুকু পুনরায় ঢোক ঢোক করে খেলো। শালুকের হাত থামিয়ে চোখ স্থির মীরের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন। মীর বলল, ওইভাবে কি দেখছো?
ভালো কথাই তো বললাম, থমাসন বেশ হ্যান্ডসাম, তোমার সাথে মানাবে। শালুক বলল, আজকাল তুই বড্ড পেকে গেছিস। কাঁচা থেকে লাভ কি? কাঁচা জিনিস মানুষ খুব কম একটাই পছন্দ করে, বুঝলে? যা, আমার চোখের সামনে থেকে যা। আর আমাকে ছোট মা বলে ডাকবি না, তবে খালা বলে ডাকবো, বিয়াদব ছেলে। তোমার মেয়েও তো তাই বলে, বলবেই তো, বুদ্ধি শুদ্ধি সব গেছে। তোর মুখে কিছু আটকায় না? মীর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তখন চোখ পড়ে সিঁড়ির দিকে। জয়ন্তন বেগম নিচে আসছে। উনি নিশ্চিত এখন শালুকে গতকাল রাতের ঘটনা বলে দিবেন। বিনিময়ে মীর এদিক ওদিক তাকালো। জয়ন্তনের চোখের সামনে থেকে পালাতে চাইলো, কিন্তু তা বৃথা গেল। মীর কোথাও না গিয়ে শালুকের আঁচলের নিচে মাথা লুকায়। শালুক বললেন, কি করছিস? আঁচলের আড়ালে লুকাচ্ছিস কেন? দাদুকে বলো না আমি এখানে। কেন? বলছি না, বলো না। ব্যাস, জিজ্ঞেস করলে রাফিদের নাম বলবে। আমার রান্নাঘরে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, বলে শালুকের মুখ থেকে আঁচল সরিয়ে নিল। জয়ন্তন বেগম এসে বসলেন তার পাশে। জয়ন্তন শালুককে লক্ষ্য করে বললেন, বৌমা, তোমার লগে কথা আছে, তুমি যাও। ছোট মা, কোনো কথা নেই, এ বলে মীর আলতো হাতে ছুঁয়ে দিল। শালুক রান্নাঘরের দিকে যেতে যায়, ফিরে আসে জয়ন্তনের কাছে। তার কান ধীরে মুখে নিয়ে বলে, শোনো বুড়ি, গতকাল রাতের ঘটনা তুমি ছোট মায়ের কাছে বললে তোমার অবস্থা করুণ করে ফেলবো। মানে যেটা তোমার নাতনির সঙ্গে করতে চেয়েছিলাম ওইটা তোমার সাথে করব, বুঝতে পেরেছো? আহির ও মীর চৌধুরী বাড়ি ছেড়ে পূর্ব দিকের রাস্তা দিকে হাঁটা ধরেছে। তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তবু যেন হাঁটছে অজানা পথে। আহির বিরক্ত হয়ে পথে পা বাড়ালো। সে এখন ঘর থেকে বের হতে চায়নি। মীর জোর করে তাকে বের করেছে। মীর কোথায় যাবে জিজ্ঞেস করলে বলেনি। আহির মীর গৌরীদের বাড়ি অতিক্রম করে হাঁটছে। আহির জিজ্ঞেস করলো মীরকে, আচ্ছা কোথায় যাচ্ছিস তুই? মাস্টারের বাড়ি। আবার ওই বাড়ি কেন? মাস্টারের বড় ছেলের সাথে দেখা করতে। কেন? ও নাকি মায়াকে পছন্দ করে, ওর হাত পর্যন্ত ধরেছে। তাতে তোর কি? মার বিয়ে হয়ে যাচ্ছে, ওর জন্য তুই একটা ছেলের সাথে ঝামেলা বাঁধাতে যাচ্ছিস? হ্যাঁ, অনেক দিন হয় কাউকে মারধর করি না, আজ মারতে ইচ্ছে করেছে। মীর, চল না ভাই। বলে তারা এগোয় মাস্টারের বাড়ির পথে। যেতে যেতে দেখা হয় রাফেতের সাথে। কারখানা কিছু অসম্পূর্ণ কাজ চেপে পড়েছে তার ওপর, আষ্টে পিষ্টে চেপে ধরেছে যাকে বলে। আহির মীরকে দেখে দাঁড়ালো, বলল, তোরা কোথায় যাচ্ছিস? মাস্টারের বড় ছেলেকে, ওর সাথে দেখা করতে। ওইদিকে তুই কি করবি? আমার দরকার আছে। বলবিও কথা নয়, ওর বাড়ি গিয়ে জিজ্ঞেস করছি। রাফির জবাবে কিছু না বলে শুধু ভুঁড়ি উঁচিয়ে তাকায়। মীর পুনরায় বলল, তুই তাকিয়ে থাক, আমি আসছি। বলে মীর ব্যস্ত পায়ে হেঁটে মাস্টারের বাড়ির দিকে। বাড়ির কাউকে দেখা যাচ্ছে না, বিয়ে বাড়িতে হয়তো, মীর ধারণা করলো। তারপর দুটো ঘর, একটা ঘর দরজা খোলা। মীর গলা উঁচিয়ে ডাকলো, কেউ আছেন কি না? সেকেন্ড কয়েক পর বের হলো একটা ছেলে। দেখতে রোগা পাতলা, গায়ের রং ফর্সা, মুখমণ্ডলের আকৃতি অসুন্দর নয়। মীরের সমানই হবে হয়তো। মাস্টারের বড় ছেলেকে ছেলেটাকে আমি বলতে দেখে ওর গালে কষে থাপ্পড় দিল মীর। হঠাৎ থাপ্পড় খেয়ে থ মেরে গেল। আপনি আমায় মারলেন কেন? তুই মায়াকে পছন্দ করিস? ওকে ছুঁয়ে দেখেছিস? তোকে তো আজ জানি মেরে ফেলবো, বলে ওর কলা চেপে ধরে রাফিদ আর আহির এসে মীরকে থামায়। রাফিদ বলল, ভাই তুই পাগল হয়ে গেছিস, ওকে কেন মারছিস? মীর আহির ও রাফিদকে সরিয়ে দিয়ে ছিটকে পুনরায় ছেলেটার কলা চেপে ধরে। যে হাত দিয়ে মায়াকে ছুঁয়েছে ওই হাত জোর করে মাপ চাইবি ওর কাছে, আর নয়তো তোকে আজ আমি মেরে দিব। মাস্টারের ছেলের এ কথাই জবাব দিল। সবাই মা হয় কি করে? সরি, এক লাইন মিস গেছে আমার। আর ওকে মা বলে ডাকবি, কারণ মেয়েরা মায়ের জাত। মাস্টারের ছেলের কথাই জবাব দিল। সবাই মা হয় কি করে বলে মীর ওকে থাপ্পড় দিল। সব মেয়ে মা না হলেও তোর মা হয়, বুঝেছিস? বুঝেছি, কিন্তু আমি তো কখনো তাকে ছুঁইনি, পছন্দ করি না। এই সংবাদ কে দিল আপনাকে? মিথ্যা কথা ছিল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল ছেলেটি। মীরের কর্মকাণ্ডে রাফিদ আহির অসন্তোষ হলো, তবুও যেন মীরের কিছু হলো না। তারা হাঁটতে হাঁটতে বাড়ি থেকে এগোতে লাগলো। গৌরীদের বাড়িতে মানুষের ভিড়, আশেপাশে মানুষ দৌড়াদৌড়ি করছে গৌরীদের বাড়িতে। মীর তারা অগ্রাহ্য করে এগিয়ে গেল। যত এগোচ্ছে ততই যেন গৌরীর কান্নার শব্দ পাচ্ছে। কান্নার শব্দে তাদের পা চলা দ্রুত গতি হলো। গিয়ে দেখে সাদা চাদরে মুড়িয়ে কাউকে চিরনিদ্রায় শায়িত করা গৌরী পাশে বসে কাঁদছে।
তার পাশে মায়া এবং উপস্থিত চৌধুরী বাড়ির অনেকে। গৌরীর কান্নায় চারপাশ যেন স্তব্ধ হয়ে গেছে, আশেপাশে সবার চোখে জল। এখন থেকে ঠিক কয়েক ঘন্টা আগে গৌরীর মা জীবিত ছিল, তার পাশে শুয়েছিল এই রাতে। গত কিছুদিন ধরে তার পেটে চরমভাবে ফুলে উঠেছে। একজন হাকিম বলেছে শরীরে অনেক রোগ, শেষমেশ লিভার নষ্ট হয়ে গেছে, তাই পেট ফুলে গেছে। গত রাতে গৌরীকে তার মা বলেছিল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচুম না, কিছু খাইতে পারি না, খাইলে হজম হয় না, আমার কষ্ট হয় রে মা, আমি দুনিয়া দিয়া চইলা যামু, আমার মৃত্যুর কথা ভাইবা আমার কষ্ট হয় না রে, কষ্ট হয় যখন ভাবি আমি মইরা গেলে তোর আপন কেউ থাকবো না। গৌরী শুধু নিঃশব্দে অঝরে কান্না করেছিল, কিন্তু তার মাকে কিছু বলতে চায়নি, প্রতিক্রিয়া তার মধ্যে ছিল না। তার মা তো চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে তাকে একা রেখে। গৌরী সকালে উঠে নাস্তা তৈরি করে, এরপর মাকে ডাকে, কোনো সাড়া পেল না। গৌরী চিৎকার করে উঠল, কোথায় যাবে, কোন দিকে যাবে বুঝে উঠতে পারে না। মনে হলো গোটা দুনিয়া যেন তার মাথার উপর ভেঙে পড়েছে। চিৎকার করে উঠল, মানুষ ছুটে আসে, তারা দেখলো সর্বহারা গৌরীকে। তাদের মধ্যে কেউ চৌধুরী বাড়িতে খবর দিল, আর তৎক্ষণাৎই চৌধুরী বাড়ির লোকেরাও ফিরে এসেছে এখানে। গৌরী কাঁদছে, তার কান্না যেন আজ থেকে শুরু, বেঁচে থাকবে কিনা নিশ্চিত জানা নেই। তীব্র ব্যথা জমেছে তার বুকে, দুনিয়ার বুকে মা ব্যতীত আপন যে কেহ নাই। কতই না ভালোবাসতো তাকে। গৌরী যখন ছোটবেলায় স্কুলে যেত, তার মা দীর্ঘ পথ চেয়ে থাকতো তার অপেক্ষায়। তার ফেরার সময় হলে গৌরীকে দাঁড়িয়ে থাকতে হতো। গৌরী কোথাও গেলে বারবার সাবধান করতো, মারে সাবধানে যাস, তোর কিছু হইলে আমার কি হইব। খেয়ে না খেয়ে নিজেকে খাইয়েছে। তিনি গাড়ি ভাড়া বাঁচিয়ে সেই টাকা দিয়ে গৌরীকে খাবার কিনে দিতেন, নিজে ওষুধ না খেয়ে গরুর স্কুলের ফি দিতেন। গৌরীর এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার মায়ের জন্য। তার মায়ের সাথে কাটানো মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে তার মায়ের কণ্ঠস্বর ভেসে উঠছে তার কানে। গৌরীর মা চলে গেছে তাকে ছেড়ে। তার থেকেও কষ্ট হচ্ছে তার মা বেঁচে থাকাকালীন সময়ের কথা ভেবে। মানুষটি রোগে ভুকে কতটা ছটফট করেছেন। মাঝে সাঝে বলতো, গৌরী আমার পেটটায় অনেক যন্ত্রণা হইতাছে, অনেক ব্যথা হয়, পেট অনেক ফুলে গেছে তীব্রভাবে, ওষুধ খেলে কিছুটা কমতো, আবার ফুলে যেত। এভাবেই তিলে তিলে শেষ হচ্ছিল সে। এভাবে ভেবে বাঁধ ভেঙে কান্নায় অথয়ে জলে হারিয়ে যাচ্ছে গৌরী। আশেপাশে কিছু মহিলা বলা বলি করে, মায়ের মতন কেউ হয় না, আজ গৌরীর মা নাই, ও কেমনে ছটফট করতেছে, আর কেউ থাকতেই মূল্য বোঝে না। আই তো লোক কয় মায়ের মূল্য দাও, একবার মা গেলে আর মায়ের মতো কাউরে পাইবা না। আফসোস, এই শব্দটি গৌরীর কানে আজও যেন আফসোসই রয়ে গেল। তার মায়ের জন্য সে কিছু করতে পারেনি, চোখের সামনে ঠুকরে ঠুকরে মরেছে তার মা। গৌরী ফিসফিস করে বলল, মারে চলে গেলে আমায় ছেড়ে আমায় এত বড় শাস্তি দিতে পারলে? পৃথিবীর মায়া ত্যাগ করার আগে একবার আমায় সংবাদ দেওয়া যেত না? দুনিয়ার মায়া ত্যাগ করতাম আমিও। ও মা, এমন স্বার্থপরভাবে আমার একা রেখা কিভাবে যাইতে পারো তুমি মা? গৌরীর চোখে জলে টইটুম্বুর। মায়া গৌরীকে জড়িয়ে ধরে রেখেছে। তার মায়ের শেষ বিদায়ের আয়োজন করার জন্য আমজাদ চৌধুরী ব্যতীত কেউ নেই। উনি রাফিদকে উদ্দেশ্য করে বলল, গৌরীর মায়ের শেষ বিদায়ের ব্যবস্থা করো। বলেই থেমে একবার জয়ন্তনের দিকে তাকালো। হৃদয়টা যেন ভার হয়ে গেছে তার। একই সাথে রাফিদ ঘুরে তাকালো শালুক বেগমের দিকে, তার চোখের জলেও কোনেও জল। আহির থমথম খেয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কিছু বলতে পারল না যেন। মীর ঘুরে আহিরের দিকে তাকাতেই তার কাঁধে হাত রাখে। মীর গৌরীর মায়ের লাশটির দিকে তাকিয়ে বলল, মা ব্যতীত গোটা পৃথিবী আস্ত একটা অন্ধকার বন্দিশালার মতো। এই পর্যন্ত ছিল পর্ব ৬৬। এখন শুরু করছি পর্ব ৬৭। আহির ভীষণ কষ্ট পাচ্ছে গৌরীর হাহাকার দেখে, তবে শব্দটা প্রকাশ করছে না। নীরবে দুফোঁটা চোখের জল পড়ছিল, তৎক্ষণাৎ মুছে ফেলে। রাফিদ বাবার আদেশ পালন করছে। মসজিদের মুয়াজ্জিনকে খবর দিয়েছে, তিনি আসছে জানাজা সম্পন্ন করাতে। কজন লোক বাঁশ কাটা শুরু করেছে। মহিলারা মিলে গৌরীর মায়ের শেষ গোসলের ব্যবস্থা করেছে। বাড়ির ভিড় কমতে শুরু করে। আমজাদ চৌধুরী রাফিদকে সব বুঝিয়ে দিয়ে ফিরে গেল বাড়িতে। সাথে শালুক তারাও ফিরে গেছেন, মায়া যায়নি। গৌরীর সাথে বারান্দায় বসে চোখের সবটুকু জমা জল বিসর্জন দিচ্ছে গৌরী। তার মা এখনো জমিনে। একটু পর তাকে চিরশায়িত করা হবে মাটির ঘরে। আহির উঠোনে পায়চারি করছে, ঘুরে ঘুরে গৌরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করছে তার অসহায় মুখখানি। এতটুকু ভালো লাগছে কি বলবে, ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। আহিরকে উদ্বিগ্ন দেখে মীর এগিয়ে গেল তার দিকে, জিজ্ঞেস করলো, কি ভাবছিস? গৌরীর সাথে কথা বলতে চেয়েছিলাম। বল, যা। আশেপাশে গ্রামের কিছু মুরব্বী, তাদের সামনেই বলবো? অপেক্ষা কর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলে মীর মায়া ও গৌরীর দিকে একবার এগোলো। মায়াকে আলাদা করে একটু পাশে নিয়ে আসলো।
ডাকলো, বলল আহির গৌরীর সাথে কথা বলবে, তুমি একটু ওকে ঘরের পেছনে পুকুর পাড় দিকে নিয়ে যাও। মায়া প্রথমে কিছুটা আপত্তি দৃষ্টিতে ভুরু কুচকালো, তারপর কিছু একটা ভেবে জবাব দিল, আচ্ছা। মায়া গৌরীকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাঁটলো, আহিরও মির্গিয়ে পিছু পিছু। পুকুর পাড়টি শান্ত স্নিগ্ধ, চারপাশে সবুজ ঘাস, নারকেল গাছ, কদম গাছের ছায়া, জলের ঢেউ, হালকা বাতাসের ওপর ঢেউ খেলে যাচ্ছিল দূরে পাখির ডাক। সকালটা যেন বিষে রেখেছে গৌরীর মনকে, রাখার ওই কথা। গৌরী পুকুরের অপর প্রান্তে দৃষ্টি রাখলো, মায়া পেছন থেকে সরে গেল, আহির এসে দাঁড়ালো গৌরীর পাশে। গৌরীর অজানা কোনো উপস্থিতি বেশ সাবধান হলো, চোখের জল মুছে কাপড় টানলো, আহির গলা পরিষ্কার করে খ্যাক খ্যাক করে। গৌরী মানুষটির গলার স্বর চিনতে পারলো, ঘুরে তাকায় তার দিকে, প্রয়োজন বোধ করলো না। আহির নিজে আগ বাড়িয়ে বলল, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছি না আমি। তোমার জায়গায় আমি থাকলে হয়তো দ্বিধায় হারিয়ে ফেলতাম, মা হারানোর যন্ত্রণা শেষ হয়ে যেতাম। দুনিয়ায় মা ব্যতীত আপন কেউ হয় না। চোখ তুলে গৌরীকে দেখলো, তার কোনো প্রতিক্রিয়া নেই, চুপচাপ দৃষ্টি তার সামনে। আহির পুনরায় বলল, আমি তোমাকে ভালোবাসি, হয়তো তোমার মায়ের থেকে বেশি নয়, তবে তার মতো করে তোমাকে আগলে রাখার চেষ্টা করব, তোমার যত্নে রাখবো। যতটা ঝড়ঝাপটা আসুক না কেন আমি তা সামলে নিব। গৌরী এবারও নিশ্চুপ। আহির আরও কিছুটা এগিয়ে দাঁড়ালো, বলল, তুমি এখনো পুরোপুরি একা নও, আমি আছি তোমার পাশে, তুমি নিজেকে নিঃসঙ্গ ভেবো না। এরপর সে, এরম কি হবে কোনো চিন্তা নেই, আমি তোমাকে এই গ্রামে একা ফেলে যেতে পারবো না, যদি যাই তবে শান্তিতে থাকতে পারবো না। আমার ধারণা কখনো যদি ভুল না হয়। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে বলছো না। যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে তাহলে আমার ডাকে সাড়া দাও। আগামীকাল মায়ের বিয়ে, এরপর হয়তো চলে যাব। বিরতি নিল আহির, কণ্ঠস্বর স্পষ্ট। ফের বলল, তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আহির চলে গেল। গৌরী ঘুরে তাকালো আহিরের দিকে, তার চারপানে চেয়ে থাকলো কিছুক্ষণ। মায়া দূরে দাঁড়িয়েছিল, তার কাছে এসে বলল, ভাইয়ার যাওয়ার পানে দেখছিস তুই, ও নিশ্চিত তোকে পছন্দ করেছে, কিন্তু খুবই ভালো মানুষও। অন্তত মীরের মতো বাঁচে না, একাধিক মেয়ের পিছিয়ে ছুটোছুটি করে না। তোর এখন কেউ নেই, গ্রামে একা থাকাটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তোকে একা দেখলে আশা করি পছন্দ করে ফেলবে, এরপর তার সাথে শহরে চলে যাবি। আর আজকে তুই আমার সাথেই যাবি, একা একা থেকে কেঁদে মরবি না একদম। গৌরীর মায়ের জানাজা সম্পন্ন হয়, তার মাকে কবরে শায়িত করা হয়, পুরুষেরা তাদের কাজ শেষ করে যায় যে যার পথে। গৌরী দূর হতে দাঁড়িয়ে মায়ের কবরটি দেখছে, চিরনিদ্রায় আজ তার মা, ডাকলেও যেন তার মা সাড়া দিবে না। দুনিয়ার সকল মেয়া ত্যাগ করে শূন্যের দিকে ধীরে ধীরে শায়িত হয়েছে তার সন্তানকে রেখে। দেখতে দেখতে পার হয় একটি দিন। গতকাল মায়ের গায়ে হলুদের হওয়ার কথা ছিল, তখন খবর আসে গৌরীর মা মারা গেছে। তিনি দীর্ঘদিন কাজ করে গেছেন এই বাড়িতে। আজমল চৌধুরী উনার যথেষ্ট ভালো জানতেন, অসহায় বলে শালুককে বলেছিলেন উনাকে সাহায্য করতে, কিন্তু গৌরীর মা বড্ড আত্মসম্মান পথে প্রখর মানুষ ছিলেন, অন্যের দয়া সে কখনো গ্রহণ করতো না। আমজাদ তাকে ভেবে এবং গৌরীর মনের অবস্থা ভেবে গতকাল গায়ে হলুদের অনুষ্ঠান বাতিল করে ইতিমধ্যে শুরু করেছে আজ আয়োজন। মায়া সকাল থেকেই বেঘরে ঘুমাচ্ছিল, তার গায়ে হলুদ সে ভুলে গিয়েছিল। গৌরী তৃষ্ণা গিয়ে ঘুম ভাঙালো তার। মায়া ঘুম থেকে চটজলদি উঠে পড়ে, গায়ে হলুদের শাড়ি পরে নিল। হলুদ রঙে যেন তাকে হলদেটে পরীর মতোই লাগছে। বেলা বাজে 11টা, সূর্য দেখা মেলেনি এখনো। শালুক চা এখনই গায়ে হলুদের কার্যক্রম সম্পন্ন করতে। শীতের সময় যেন খুব দ্রুত ফুরিয়ে যায়। শেফালি চলে যায়, তৃষা, গৌরী সহ সবাই মায়াকে নিয়ে উঠানে উপস্থিত হয়। উঠানের একপাশে সুন্দর করে সাজানো, মাটি রেখেছে পাটা কলসি ভর্তি জল, সাথে আরো হলুদের বাটি, আরো বিভিন্ন রং। বাড়ির ছেলেরা উঠানে ছিল, বাদবাকি অতিথিবৃন্দ সকল অন্দরমহলে কাজ করছে। মায়াকে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে। বিয়ের সময় বোধ হয় বিয়ের কারণে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। মায়া আজ বেড়ে গেছে। মায়ারও। শালুক হাসলেন মেয়েকে দেখে। জয়ন্তন মায়াকে পায়ে ছুঁয়ে সালাম করতে বলে মাকে। মায়া নুয়ে সালাম করতে এলেই শালুক তাকে বুকে টেনে নিল। মায়া নিজে যাওয়া
মায়াকে নিয়ে যাওয়া হলো কলা গাছের ছাদনাতলায়। সবাই গোল হয়ে ভিড় করে দাঁড়ালো হলুদ লাগাবে বলে। মায়া সবাইকে রেখে দূরে তাকালো। সেদিকে দাঁড়িয়ে আছে মীর, সাদা রঙের শার্ট পরনে, হাত দিয়ে চুলগুলো ঠিক করছে, কথা বলছে আহিরের সাথে। মায়ের দিকে ঘুরেও দেখলো না। মায়ের মন খারাপের জন্য মীর কে দায়ী করতে চাইলো না সে, কিন্তু অল্প অল্প যেন সেটাই চাচ্ছে। ভাগ্য যেন তাকে সেদিকেই নিয়ে যাচ্ছে। আজ একবারও মীর তাকে বিরক্ত করেনি, হয়তো আর করবেও না, তা ভেবে চোখ নামিয়ে ফেললো। জয়ন্তন থেকে শুরু করে সবাই এক এক করে হলুদ দিতে শুরু করলো। মায়া তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে তৃষ্ণাকে, বিয়ে তো ছেলের গায়ে হলুদ দেওয়া হয়, মেয়েকে এটা কি আদ্রিয়ানের? কিছুক্ষণ আগে হলুদ নিয়ে এসে হাজির হয়েছে ছেলেপক্ষে দুজন। ওই যে চাচা কথা বলছে সাথে। মায়া আমজাদের দিকে ঘুরে তাকালো, একবার মুরব্বির দিকে। আমজাদ তাদের সাথে কথা বলছে। একে একে সবাই হলুদ দেওয়া শেষ করে উপস্থিত হলো মীর। সে বিদ্যুৎ গতিতে সবাইকে ঠেলে ঠুলে অগ্রসর হয় মায়ের সামনে। মায়া হঠাৎ মীরের এমন আগমনে কাচুমাচু হয়ে যায়। অন্যদিকে ঠান্ডায় দুই ঠোঁট থরথর করে কাঁপছে। তার উপর মীরকে দেখে যেন কাঁপুনি একটু বেড়ে গেল। মীর মায়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। দেখা শেষে ভুরু চলো, সবাই হলুদ দিয়েছে একটু একটু। জয়ন্তন বেগম বললেন, বেটারা হলুদ দেয় না, বিয়ের কনের গায়ে অমঙ্গল হয়। ধুর বুইরা বেডি, সবখানে খালি ব্যাগরা দিব, আজ তোমারে হলুদ মাখামো, দাঁড়াও। মীরের কথা শুনে সবাই হাসি শুরু করলো। মীরকে সবার উদ্দেশ্য করে বলল, সবাই হাসি থামাও, আমি আজ বেয়াদব মেয়ের গায়ে হলুদ দিব। আমাকে আপনি ছুবেন না, বলল মায়া। আমি কখন ছুইলাম? হ্যাঁ, কিন্তু এখন ছুবো, বলে হলুদের বাটি থেকে হলুদ তুলে নিল। মায়ের দুগালে আলতো করে লাগিয়ে দিল। জয়ন্তন বলল, আয় তোর গালে একটু দেই না বুড়ি, আমার সাদা রঙের শার্টে দাগ লেগে যাবে। এই শার্টটা আমার ছোট মা উপহার দিয়েছে। মায়া তাদের কথা থেকে এড়িয়ে বলল, এখন আর কি করা বাকি? আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। অহন তোরে কলসি থেকে পানি আয় না, জল ঢালান হবো, বললেন জয়ন্তন। আমি এই ঠান্ডা জলে গোসল করবো না, এই শীতে কতদিন গোসল করো না কে জানে, এজন্যই তোমার শরীরে গন্ধ বের হয়, বলল মীর। পাশ থেকে বুলবুল উপস্থিত। মীরকে বলল, শুনেন, কানে কানে জরুরি কথা আছে। মীর কান পাতলো। বুলবুল বলল, মেয়েরা রং মাখিয়ে দিবে, পালান এখান থেকে। আশেপাশে চেয়ে দেখেন কোনো ছেলে নাই, সবাই পালাইছে। মীর ঘাড় উঁচে দেখলো, কেউ নেই। আহির রাফিদ কোথাও লুকিয়ে পড়েছে। মীর খুব আত্মবিশ্বাসের সাথে বলল, শোন, আমি মীর, আমার রং মাখালো এত সোজা না। আমি মীর বলে আমার ভয় নেই, বলে বুলবুল দ্রুত পায়ে চলে গেল। মীর এর পরবর্তী জবাবের অপেক্ষা করলো না। মীর মায়ের দিকে তাকালো, তাকে গোসল করাতে চাইছে। সে নাকচ করছে বারবার। মীর সবার মুখের দিকে একবার তাকে রঙের জলটা মায়ের শরীরে ঢেলে দিল। আকস্মিক কাণ্ডে জল মায়ের শরীরে পড়তেই সে হা হয়ে গেল। সে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো গোলাপি রঙে ভরপুর। মীর বলল, আমার সামনে কেউ অপরিষ্কারভাবে থাকবে এটা আমি মানতে পারবো না। পাশ থেকে তৃষ্ণা এবং বাকি মেয়েরা বলল, মীরকে রং লাগাও। মীর তা শুনেই দৌড়ে শুরু করলো। মেয়েরা পিছু পিছু ছুটতে লাগলো জল রং নিয়ে। যেখান থেকে মেয়েদের চক্ষু ফিরে বাড়ির প্রাচীরে পুনরায় ভেতরে। বেশ হাঁপিয়ে উঠেছে সবাই, বোধহয় বাড়ির বাইরে খুঁজতে গেল। মায়া এখন দাঁড়িয়ে আছে কলা গাছের ছাদনাতলায়, একা একা দাঁড়িয়ে আছে। মীর ধীর স্থির পায়ে হেঁটে তার কাছে পৌঁছালো। মীর হাসলো মায়ের ভেজা রঙিন রূপ দেখে। দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে ধরণীতে। বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন শুরু হয়েছে। দিনের আলোতে বিয়ের কাজ সম্পন্ন করতে চেয়েছিল আমজাদ, পারেননি। শহরের আত্মীয় স্বজনদের জন্য তারা চেয়েছে রাতের আলোতেই বিয়ে হবে। চারদিকে বাল্ব দিয়ে সাজানো, মশাল, হারকিন এবং ফুলের তৈরি করা হয়েছে আলোর ভান্ডার। অবশেষে তাদের কথা মতো আমজাদ তাই করলেন। অতিথিরা সেজে গুজে হাজির হয়েছে। পাড়ার মেয়েরা রং বেরঙের শাড়ি পরেছে, বিভিন্ন রঙের পোশাক পরে হাজির। মায়া নিজের ঘরে বারান্দায় দাঁড়ানো। ঘরের ভেতরে সবাই বিয়ে সাজে সজ্জিত, জিনিসপত্র দেখছে। বিয়ে শাড়ি বেশ চমৎকার, দামি, লাল রঙের পাথরের কাজ করা ঘোমটা সহ। সন্ধ্যার পর সময়ে শাড়ির কাপড় নিয়ে গেল বুলবুল। গায়ে হলুদের সাথে বিয়ের সমস্ত জিনিসপত্র তখনই দিয়ে যাওয়া হয়েছে। সবাই ঘরে বসে হই হুল্লোড় করছে। মায়ের ভেতরটা যেন বিষণ্ণতায় ভরে গেছে। মায়ের ডাক পড়ল ঘর থেকে। মায়া নিজের অভিব্যক্তি পরিবর্তন করে ঘরের ভেতর চলে আসে। তৃষ্ণা বলল, সবাই কাজী সাহেব এসেছে, জলদি তৈরি হয়ে নে। মায়াকে সবাই মিলে বউ সাজাতে শুরু করে। আয়নার সামনে বসা সে। আগে শাড়ি পরিয়েছে, চুলে খোপা করেছে, গোলাপের মালা গেঁথে দিয়েছে, সাথে চুড়ি
গলার স্বর্ণের হার। মায়াকে বউ সেজে দেখতে দারুণ লাগছে, সবাই তার রূপের প্রশংসা করে। সেও মিথ্যা হাসি আটে, ধীর পায়ে হেঁটে জানালার পাশে। বাড়ির পেছনের দিকে জানালাটা থেকে স্পষ্ট পেছনের দিকে আনাগোনা দেখা যায়। তার চোখ পড়ে পাঁচিলের দিকে, মুহূর্তে চোখ নামিয়ে ফেলে। ওপাশে দাঁড়িয়ে আছে কেউ। সে আবারও চাইলো, ক্ষীণ দৃষ্টিতে অস্পষ্টভাবে দেখলো একজন মেয়ে দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলছে। নিশ্চয়ই সামনে কোনো পুরুষ উপস্থিত। মায়া কিঞ্চিৎ বিস্ময়ে হতবাক হয়ে তাকায়। লোকটির শরীর গড়ন দেখে বয়স্ক মনে হলো মায়ের কাছে। মায়া তড়িঘড়ি করে ঘর থেকে বের হলো। তৎক্ষণিক তার সামনে পড়লো বুলবুল সন্ধ্যা নাস্তা নিয়ে। মায়ের ঘর থেকে বের হতেই বুলবুল বলল, কোথায় যাচ্ছেন এই সাজে? মায়া দৃষ্টি এলোমেলো রাফিদ ভাইয়ের কাছে। বুলবুল গম্ভীর কণ্ঠে আস্তে ফিসফিসিয়ে জবাব দিল, রাফিদ দাদা সেই দুপুরে বের হয়েছে, ঘরে ফেরেনি। মালিক প্রচন্ড রেগে গেছেন, সর্দার চিৎকার করছে, সেই সাথে মীরদাদা বাবুও গায়েব। গায়েব মানে গায়েব। ওনারা কোথায় গেছেন? হয়তো, নয়তো কিছু হয়েছে। মালকিন, সর্দার, দাদি, সাহানারা, মালকিন সবাই কোনো একটি বিষয়ে কানা ফিসফিস করছে। বুলবুল থেমে আবারও বলে, আমি আরো একটা কথা শুনেছি। কি শুনেছিস? বুলবুল এবার আরো একটু সতর্কতার সাথে বলল, মালকিন কাউরে মারার নির্দেশ দিয়েছে।